সবাই নমস্কার। এটা তো অ্যাজ পার কনস্টিটিউশন আমরা ক্যাবিনেট তরফ থেকে সিদ্ধান্ত করে আমরা পাঠিয়েছি যাতে এডিসিকে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করার জন্য আমরা ক্যাবিনেট তরফ থেকে এটা প্রস্তাব পাঠিয়েছি। আমরা তরফ থেকে এটাই আমরা চাই যাতে এডিসিতে সুস্থ প্রশাসন হোক, এটা অভিজ্ঞ অফিসার এখানে নিয়োগ করা হোক, এটা আমরা চেয়েছিলাম। আমরা আইপিএল পার্টির তরফ থেকে আমরা এটাই প্রস্তাব দিচ্ছি যাতে গুড অ্যাডমিনিস্ট্রেটরস এখানে ট্রাইবাল ওয়েলফেয়ারকে দেওয়ার জন্য আমরা কোনো বলিনি। আমরা এটাই বলছি যাতে ভালোভাবে নিয়োগ করা হোক। প্লাস এডিসি তো বাই ভার্চু আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নোডাল ডিপার্টমেন্ট, তো সবার জানে। তো আমাদের কিন্তু ওখানে প্রশাসক যে থাকবো, অ্যাডমিনিস্ট্রেটর থাকবো জি.কে. রাও, তাই নিয়ে এটাই দায়িত্ব উইথ দ্য কনসালটেশন অফ দ্য ক্যাবিনেট মিনিস্টার, উইথ কাউন্সিল মিনিস্টার। উনি মাঝে মাঝে আমাদের কাউন্সিল মিনিস্টার সঙ্গে যোগাযোগ রেখে এই কাজটা তাই করা হোক, এটাই আমরা প্রস্তাব দিচ্ছি। আমরা ওয়েলকাম করছি, আমরা খুব খুশি, কারণ আমাদের অভিজ্ঞ অফিসার্স জি.কে. রাও আমরা সবার জানে, উনি অনেক অভিজ্ঞ ছিল, ত্রিপুরা রাজ্যে অনেক কাজ করছে, তাই যার জন্য আমরা কোনো আপত্তি নেই, আমরা সবাই সন্তুষ্ট। এই ব্যাপার নিয়ে আমার কোনো মন্তব্য নেই। হ্যাঁ, এটাই আমরা সবাই চাই, এটা সার্বিক উন্নতি করার জন্য এটা আমরা করা হয়েছে। এখন আমাদের অ্যাডমিনিস্ট্রেটর উনি মাঝে মাঝে আমরা উনার সঙ্গে আমরা আলোচনা করব, এবং ওখানে আমাদের জোনাল সাবজোনাল এই ব্যাপার নিয়েও আমরা এখন আমাদের পার্টির তরফ থেকে, আমাদের সংগঠন তরফ থেকে এটা আমরা দেখাশোনা করব, যাতে আমাদের মনিটরিং কমিটি যাতে করা হোক, এটা আমরা চাই। প্রত্যেকটা জোনাল সাবজোনাল লেভেলে আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিল, যাতে ওনারা যাতে আলোচনা করেই আইপিএফটি বিজেপি আলোচনা করেই এটা আমাদের মধ্যে সম্পর্ক রেখেই আমরা জোনাল সাবজোনালকে আমরা দায়িত্ব দেওয়ার জন্য চেয়ারম্যান, সাবজোনাল চেয়ারম্যান, জোনাল চেয়ারম্যান আপনি নিয়োগ করব। এডিসির জন্য যে প্রকল্পগুলো রয়েছে বর্তমানে রাজ্য সরকারের যা ভাবনা রয়েছে, সেগুলোর সাথে এডিসি প্রশাসকের সাথে সমন্বয় সাধন করার কি কোনো প্রস্তাব রয়েছে আপনাদের? প্রস্তাব তো আছেই, এটা তো এখন তো শুধুমাত্র অ্যাপয়েন্ট হয়েছে, এটা তো টাইম লাগবে। ওটা আগামী সপ্তাহ, আগামী মাসে আমরা এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে 17 মে পর্যন্ত এডিসির মেয়াদ ছিল। তার আগেই নির্বাচনের মাধ্যমে 17 মের মধ্যে কাউন্সিল গঠনের একটা নিয়ম ছিল আমাদের 5 বছরের মধ্যে। তো সেটা কোভিড-19-এর কারণে ইলেকশন যেহেতু সম্ভব হয়নি, সেই কারণে রাজ্যপাল, যেটা সাংবিধানিক নিয়মে রাজ্যপাল তিনি দায়িত্ব নিয়ে নিলেন এবং জি.কে. রাওকে অ্যাডমিনিস্ট্রেটর করে তিনি গত 18 তারিখ নোটিশ জারি করেছেন, এবং রাওজি তিনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবেন। আমি মনে করি যে 6 মাস পর্যন্ত রাজ্যপাল তিনি ওনার অ্যাডমিনিস্ট্রেটরকে দিয়ে কাজ করবেন রাজ্য সরকারের পরামর্শক্রমে, এবং এডিসির উন্নয়নের যে গতি সেটাকে তিনি জারি রাখবেন, এবং কোভিড-19-এর পরে সঠিক সময়ে নির্বাচনের মাধ্যমে নতুন কাউন্সিল গঠন করার মাধ্যমে প্রতিনিধিদের যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা জনপ্রতিনিধিদের মাধ্যমে আবার সেখানকার প্রশাসন আবার পরিচালিত হবে। আমি মনে করি এডিসি কে নতুনভাবে চিন্তা ভাবনার দরকার আছে। আমরা যারা বিজেপির পক্ষ থেকে আমরা বরাবরই আমরা বলে আসছি, একটা দল দীর্ঘদিন এডিসিকে পরিচালনার দায়িত্ব পেয়েছিল, কিন্তু এই 20 বছরের মধ্যে
অন্তত আমরা দেখিনি যে এডিসি এলাকায় তাদের মাধ্যমে উন্নয়ন তারা করতে পেরেছে। যে উদ্দেশ্য নিয়ে এডিসি গঠন করা হয়েছিল সেটা কোনোভাবেই তারা পূরণ করতে পারেনি। তো তার জন্য নতুন চিন্তা ভাবনা দরকার। আমাদের বিজেপির আমাদের এডিসিকে নিয়ে চিন্তা ভাবনা আছে। ইতিমধ্যেই আমরা 50টা সিট বাড়ানোর জন্য এবং আরও অনেক দপ্তরগুলিকে এডিসির হাতে হস্তান্তর করার জন্য রাজ্য সরকার ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণ করেছে। আমিও সাংসদ হিসাবে সংসদে আমি সিট বাড়ানো সহ ক্ষমতায়নের ব্যাপারে আমি কথা বলেছি। আমি হোম মিনিস্টারের সঙ্গেও ব্যক্তিগতভাবে 2 জন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে অমিত শাহজি এবং আমাদের যে কিষাণ রেড্ডিজি তাদেরকে আমি অবগত করেছি এবং কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে আমাদের যে অর্জুন মুন্ডাজি ট্রাভেল ওয়েলফেয়ার মিনিস্টার তাদের সঙ্গে আমি এ ব্যাপারে কথা বলেছিলাম। তো আমি মনে করি আগামী দিনে প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এডিসির উন্নয়ন করা সম্ভব। আমাদের বিজেপির পরিকল্পনা আছে এডিসিকে নতুনভাবে সাজিয়ে তোলার। তো কাজেই 6 মাস পর্যন্ত এখন এই কোভিড-19 বিভিন্ন কারণে যেটা ইলেকশন হতে যেহেতু পারছে না, তো স্বাভাবিক পরিস্থিতির পরে নির্বাচনের মাধ্যমে আমি আশা করি যে ত্রিপুরার জনগণ বিজেপিকে সুযোগ দেবে এডিসিকে সুন্দরভাবে গড়ে তোলা এবং আর্থ সামাজিক সাংস্কৃতিক ভাষাগত আমাদের শিক্ষা ইত্যাদি উন্নয়নের জন্য কাজ করার একটা সুযোগ দেবে। নমস্কার। এটা শুধু জিএমপির তরফ থেকে নয়, এটা ত্রিপুরাজ্যের যে 37 লক্ষ জনগণের তরফ থেকে ত্রিপুরাজ্যের স্বশাসিত জেলা পরিষদকে আরও শক্তিশালী করা মানে কিছু টাকা দিয়ে দেওয়া না। আইনগত দিক থেকে অর্থাৎ তার সাংবিধানিক অধিকারের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, পরিকাঠামোর দিক থেকে, সব দিক থেকেই। কেননা গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এটাই ছিল অন্যতম একটা ইস্যু। সেই ইস্যুকে সামনে রেখে বর্তমান ত্রিপুরাজ্যের শাসক দলের যে 2টা শরিকের অন্যতম শরিক আইপিএফটি, তারা এই দাবিটাকেই ত্রিপুরাল্যান্ড হিসাবে তারা তুলেছিল এডিসিকে কেন্দ্র করে। অর্থাৎ বর্তমানে এডিসি যে আইনে চলছে, এই আইনে এডিসির যে স্বপ্ন এটা পূরিত হবে না, কাজে ত্রিপুরাল্যান্ড করতে হবে। ভারতীয় জনতা পার্টি তারা বলছে না, আমরা ত্রিপুরাল্যান্ডের যে আইডিয়াটাকে আমরা সমর্থন করি না, তবে হ্যাঁ স্বশাসিত জেলা পরিষদকে শক্তিশালী করতে হবে, আইন সংশোধন করতে হবে, সংবিধান সংশোধন করে। এই কথাগুলি বলে তারা ভোট নিয়েছে, মোহ তৈরি করেছে, সংখ্যাগরিষ্ঠ হয়েছে, ত্রিপুরাজ্যের শাসনভার তারা পেয়েছে। কিন্তু গত 2 বছরে আইপিএফটিও তার সেই ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে মাঝে মধ্যেই যখন একেবারে এই অস্তিত্ব হারানোর মতো অবস্থায় যুবকদের সামনে দাঁড়াতে পারছে না, তখন গিয়ে একটু লোক দেখানো 2-1জন প্রতিনিধি পাঠায়, এখানে সেখানে একটা ডেমনস্ট্রেশন করে। তাও আগরতলা শহরে কোনো ডেমনস্ট্রেশন করে না, তারা ওই খুমলুঙ্গি নিয়ে করে। আর ভারতীয় জনতা পার্টি তারা, তাদের সরকার দিল্লিতে আছে, একটা কমিটি করেছে, এটাকে নাড়াচাড়া দিয়ে একবার এখানে পাঠিয়ে দেয়, কিন্তু আখেরে কোনো ধরনের আর পদক্ষেপ সেখানে নেই। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে শুধু এডিসি অংশে মানুষের প্রতি প্রতারণা না, এই প্রতারণা সমগ্র ত্রিপুরাজ্যকে। এটা শুধু প্রতিশ্রুতি এটা পালন করা না। এই সরকার আসার পর গত 2 বছর আমরা কি দেখেছি?
এডিসির জন্য বর্তমান যে ৬ষ্ঠ তফসিল আইন মোতাবেক যে অর্থ তাদের ন্যায্য পাওনা, সে অর্থ দিচ্ছে না। তারা যেভাবে কাজ মানে কর্ম করতে চায় বা করার তা অধিকার আছে, সেটা করতে পারে না প্রশাসনিক দিক থেকেও। আর অন্য দিক থেকে শাসক দলের মাতব্বরদের যে অসাংবিধানিক চাপ দিয়েও গত 2 বছর নানাভাবে এডিসিকে তারা মানে উত্তপ্ত করেছে, অর্থাৎ এই এডিসি এলাকা এটাকে আরো দুর্বল করে দাও। কাজে গত 2 বছর এডিসি দুর্বল হওয়া মানে রাজ্য দুর্বল হওয়া, গণতন্ত্র দুর্বল হওয়া। গত 2 বছর ত্রিপুরা রাজ্যের মানুষ এটা দেখেছে এবং এডিসিকে কিভাবে তিলে তিলে এই বিজেপি আইপিএফটি শেষ করেছে, ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। যাই হোক, এখন প্যান্ডেমিকের কারণে এখন নির্বাচন হওয়ার কথা ছিল, এই একদিন হয়ে যেত, হতে পারেনি। আমরা আশা করব দ্রুত তার সাথে সারা পৃথিবীর সাথে ত্রিপুরা রাজ্যেও এই করোনার অতিমারি একটা জায়গাতে আসবে। তারপর দ্রুত সেরকম একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে এডিসি নির্বাচন হোক এবং কেন্দ্রীয় সরকারও তারা আরও নানা ক্ষেত্রেতে একেবারে রাতারাতি বহু সিদ্ধান্ত নিতে পারেন। ত্রিপুরা রাজ্যের এডিসির জন্য যদি মোদী সরকারের বিজেপি দলের যদি সত্যি কিছু করার থাকে, তার জন্য 1 সপ্তাহে কাফি, মাস দরকার নাই, বছর দরকার নাই। কাজে এই অতিমারি চলাকালীন সময়তেই কেন্দ্রীয় সরকারের কমিটি এখনো বলবৎ আছে, এই কমিটিকে সক্রিয় করে যে আগামী এডিসি নির্বাচন হওয়ার আগে সম্পূর্ণভাবে এডিসিকে কিভাবে স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী করা যায় সে পদক্ষেপ গ্রহণ করে একটা নতুন শক্তিশালী স্বয়ংসম্পূর্ণ শুধু এডিসি এলাকা কেনা সারা ত্রিপুরা রাজ্যকে আরও সমৃদ্ধ করতে পারে এরকম এডিসি তৈরি করার জন্য ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার সে পদক্ষেপ গ্রহণ করুক। গণমুক্তি পরিষদ তরফ থেকে এই দাবি আমাদের থাকবে। স্বশাসিত জেলা পরিষদে 2 উপধারা 19 ধারার রাজ্যপাল যদি মনে করে স্বশাসিত জেলা পরিষদে স্বাভাবিকভাবে প্রশাসন পরিচালনা করার মতো পরিস্থিতি যখন উদ্ভব হয়, তখন রাজ্যের রাজ্যপাল গভর্নর হস্তক্ষেপ করতে পারে। আজকে রাজ্যের স্বশাসিত জেলা পরিষদের পরিচালনার কার্যে প্রশাসক যে নিয়োগ করা হয়েছে সেখানে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। সেটা হচ্ছে স্বশাসিত জেলা পরিষদ যদি তাদের আভ্যন্তরীণ কোনো ধরনের কুণ্ডল, আভ্যন্তরীণ কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়, তখন রাজ্যপাল হস্তক্ষেপ করতে পারে। কিন্তু ত্রিপুরা রাজ্যে 35 বছর স্বশাসিত জেলা পরিষদের ইতিহাসে এই প্রথম এই পরিস্থিতি উদ্ভব হয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে 2020 সালের 17 তারিখ মে অবধি 2015 সালের নির্বাচিত বর্তমান প্রশাসক শাসক দলের মেয়াদ ছিল। যেহেতু গোটা পৃথিবীতে, ভারতবর্ষে একটা দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই দুর্যোগ পরিস্থিতির কারণে পৃথিবীর বহু রাষ্ট্র ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে রিল্যাক্সেশন দিয়েছে, ছাড় দিয়েছে। তো আমাদের বক্তব্য হচ্ছে স্বশাসিত জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করার অধিকার, সাংবিধানিক অধিকার রাজ্যপালের রয়েছে। প্রশাসক নিয়োগ না করে বিকল্প কোনো পথ খোঁজা যায় কিনা, কারণ জেলা পরিষদে এখনও 588তে ভিলেজ কমিটি রয়েছে। সব ভিলেজ কমিটি নির্বাচিত। প্রশাসক নিয়োগ করলে পরে আমলা বনাম
নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে কোনো ধরনের ক্লেশ আসবে কিনা, সংঘাত আসবে কিনা, সেটা আমাদের একটা সন্দেহ হচ্ছে। কাজেই জেলা পরিষদ এলাকায় গণতান্ত্রিক প্রশাসনিক যে ব্যবস্থা, এই ব্যবস্থার কোনো ব্যাঘাত আছে কিনা সেটা আমরা অত্যন্ত চিন্তিত আছি। তাই আমরা দাবি জানিয়েছিলাম প্রশাসক নিয়োগ করার অধিকার রাজ্যপালের সাংবিধানিক অধিকার, সেটা করতেই পারে। সেখানেও একটা উল্লেখ আছে, বিধানসভায় ফ্লোরে অধিবেশনে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করার বিষয়টা উত্থাপন করতে হবে, বিধানসভায় সেটা সম্মতি নিতে হবে। যদিও রাজ্য সরকারের কাছে এই ধরনের সুযোগ নাই, আগামী কয়েকদিনের মধ্যে বিধানসভা অধিবেশন দেখে বিধানসভা থেকে অনুমোদন নিতে হবে। এটাই আমরা বলছি, বিকল্প কোনো পথ আছে কি না রাজ্য এবং কেন্দ্র সরকার এখনও সময় আছে, সেটা উভয় সরকার ভাবুক। কারণ আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করতে হবে, কিন্তু ভারতবর্ষে আগামী 6 মাসে নির্বাচন করার মতো কোনো পরিস্থিতি আসে কি না। কাজে এই অবস্থায় বিকল্প কোনো পথ আছে কি না রাজ্য সরকারকে আমরা, কেন্দ্র সরকারকেও আহ্বান জানাচ্ছি। কারণ লকডাউনের ফলে কেন্দ্র সরকার সর্বক্ষেত্রে রিল্যাক্সেশন দিয়েছে এই দুর্যোগ পরিস্থিতির কারণে। কাজে এটি বারবার বলতে হয়, যেহেতু দুর্যোগ পরিস্থিতির কারণে স্বশাসিত জেলা পরিষদের সময় মতো সাধারণ নির্বাচন করতে পারেনি, তাই এই ব্যাপারে রাজ্য এবং কেন্দ্র সরকার বিকল্প কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় যাহাতে জেলা পরিষদ প্রশাসন পরিচালিত হয় সেই ব্যবস্থা করা যায় কিনা, এটা আমাদের দলীয় প্রতিক্রিয়া। স্বশাসিত জেলা পরিষদে 2 উপধারা 19 ধারার রাজ্যপাল যদি মনে করে স্বশাসিত জেলা পরিষদে স্বাভাবিকভাবে প্রশাসন পরিচালনা করার মতো পরিস্থিতি যখন উদ্ভব হয়, তখন রাজ্যের রাজ্যপাল গভর্নর হস্তক্ষেপ করতে পারে। আজকে রাজ্যের স্বশাসিত জেলা পরিষদের পরিচালনার কার্যে প্রশাসক যে নিয়োগ করা হয়েছে, সেখানে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। সেটা হচ্ছে, স্বশাসিত জেলা পরিষদ যদি তাদের আভ্যন্তরীণ কোনো ধরনের কুণ্ডল, আভ্যন্তরীণ কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়, তখন রাজ্যপাল হস্তক্ষেপ করতে পারে। কিন্তু ত্রিপুরা রাজ্যে 35 বছর স্বশাসিত জেলা পরিষদের ইতিহাসে এই প্রথম এই পরিস্থিতি উদ্ভব হয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে, 2020 সালের 17 তারিখ মে অবধি 2015 সালে নির্বাচিত বর্তমান প্রশাসক শাসক দলের মেয়াদ ছিল। যেহেতু গোটা পৃথিবীতে, ভারতবর্ষে একটা দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই দুর্যোগ পরিস্থিতির কারণে পৃথিবীর বহু রাষ্ট্র ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে রিল্যাক্সেশন দিয়েছে, ছাড় দিয়েছে। তো আমাদের বক্তব্য হচ্ছে, স্বশাসিত জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করার অধিকার, সাংবিধানিক অধিকার রাজ্যপালের রয়েছে। প্রশাসক নিয়োগ না করে বিকল্প কোনো পথ খোঁজা যায় কিনা। কারণ জেলা পরিষদে এখনও 588তে ভিলেজ কমিটি রয়েছে, সব ভিলেজ কমিটি নির্বাচিত। প্রশাসক নিয়োগ করলে পরে আমলা বনাম নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে কোনো ধরনের ক্লেশ আসবে কিনা, সংঘাত আসবে কিনা, সেটা আমাদের একটা সন্দেহ হচ্ছে। কাজেই জেলা পরিষদ এলাকায় গণতান্ত্রিক প্রশাসনিক যে ব্যবস্থা, এই ব্যবস্থার কোনো ব্যাঘাত আছে কিনা সেটা আমরা অত্যন্ত চিন্তিত আছি। তাই আমরা দাবি জানিয়েছিলাম প্রশাসক নিয়োগ করার অধিকার রাজ্যপালের সাংবিধানিক অধিকার, সেটা করতেই পারে। সেখানেও একটা উল্লেখ আছে, বিধানসভায় ফ্লোরে অধিবেশনে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করার বিষয়টা
উত্থাপন করতে হবে, বিধানসভায় সেটা সম্মতি নিতে হবে। যদিও রাজ্য সরকারের কাছে এই ধরনের সুযোগ নাই, আগামী কয়েকদিনের মধ্যে বিধানসভা অধিবেশন দেখে বিধানসভা থেকে অনুমোদন নিতে হবে। এটাই আমরা বলছি, বিকল্প কোনো পথ আছে কি না রাজ্য এবং কেন্দ্র সরকার এখনও সময় আছে, সেটা উভয় সরকার ভাবুক। কারণ আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করতে হবে, কিন্তু ভারতবর্ষে আগামী 6 মাসে নির্বাচন করার মতো কোনো পরিস্থিতি আসে কি না, কাজে এই অবস্থায় বিকল্প কোনো পথ আছে কি না রাজ্য সরকারকে আমরা, কেন্দ্র সরকারকেও আহ্বান জানাচ্ছি। কারণ লকডাউনের ফলে কেন্দ্র সরকার সর্বক্ষেত্রে রিল্যাক্সেশন দিয়েছে এই দুর্যোগ পরিস্থিতির কারণে। কাজে এটি বারবার বলতে হয়, যেহেতু দুর্যোগ পরিস্থিতির কারণে স্বশাসিত জেলা পরিষদের সময় মতো সাধারণ নির্বাচন করতে পারেনি, তাই এই ব্যাপারে রাজ্য এবং কেন্দ্র সরকার বিকল্প কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় যাহাতে জেলা পরিষদ প্রশাসন পরিচালিত হয় সেই ব্যবস্থা করা যায় কিনা, এটা আমাদের দলীয় প্রতিক্রিয়া। ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের মেয়াদ গত 17 মে শেষ হয়েছে। এই পরিস্থিতিতে সার্বিকভাবে ভারতের সংবিধান অনুযায়ী এবং স্বশাসিত জেলা পরিষদের আইন মোতাবেক গভর্নরের হাতে ক্ষমতায় চলে যায়। এই পরিস্থিতি দাঁড়িয়ে রাজ্যের বর্তমান রাজ্যপাল মাননীয় মিস্টার রমেশ বাইস, উনি সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত জাতীয় দল এবং আঞ্চলিক দলকে দেখে তাদের সঙ্গে সলা পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। উনি একতরফাভাবে রাজ্যের শাসক গোষ্ঠী বিজেপি এবং আইপিএফটির আঙুলি হেলনে উনি সিদ্ধান্ত নিয়েছেন একজন রিটায়ার আইএস অফিসার অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব জি.কে. রাও মহাশয়কে প্রশাসকে বসিয়েছেন। এটা অত্যন্ত ন্যাকারজনক এবং দুঃখজনক। কারণ আমরা জানি এই রাজ্যের যে বর্তমান পরিস্থিতি গভর্নর হাতে চলে যাওয়ার কথা ছিল না, এটা স্বাভাবিকভাবে এই রাজ্যের মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক। আপনারা নিশ্চয়ই জানেন, দেশে এবং পৃথিবীতে কোভিড-19 প্যান্ডেমিক হওয়ার কারণে আমাদের সঠিক সময়ে নির্বাচন যে হওয়ার কথা ছিল শেষ নির্বাচন হতে পারেনি। এই নির্বাচন যদি সঠিক সময়ে হতো এবং নির্বাচনের যে নিয়মনীতি অনুসারে যদি স্বাভাবিক পরিস্থিতি নির্বাচন হতো, এই রাজ্যে কংগ্রেস দল এডিসিতে ক্ষমতায় আসতে পারত। আমরা নিশ্চিত ছিলাম মানুষ আমাদেরকে হাত ভরে ভোট দেওয়ার জন্য সমর্থন করার জন্য প্রস্তুত পাহাড়ে। এই পরিস্থিতি দাঁড়িয়ে যে অবস্থা গত 2.5 বছরে বর্তমান যে বিজেপি আইপিএফটি সরকারের প্রতি মানুষ তাদের প্রতি বিতৃষ্ণিত হয়েছে, তাদের প্রতিশ্রুতি ছিল এই রাজ্যে ক্ষমতা আসার আগে, সেই প্রতিশ্রুতিগুলি সম্পূর্ণভাবে তারা পূরণে ব্যর্থ হয়েছে। কাজে এই অবস্থাতে দাঁড়িয়ে আমি অনুরোধ করব রাজ্যের বর্তমান রাজ্যপালকে, উনি আবার ওনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক এবং রিভিউ করুন, যাতে করে আগামী দিন এডিসির ডেভেলপ হবে, রাজ্যের ডেভেলপ হবে। নতুনভাবে চিন্তা ভাবনা করে বর্তমান প্রশাসক মাননীয় জি.কে. রাও মহাশয়কে সরিয়ে একটা শক্তিশালী কমিশন গঠন করা হোক, যে কমিশনের হাতে এডিসি পরিচালনার দায়ভার দেওয়া হোক, তাতে করে সেখানে সমস্ত দলের প্রতিনিধি থাকবে এবং এলাকার রাজ্যের যে এডিসি এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং রাজ্যে ডেভেলপ হবে, এটা আমরা আশা করি। তার জন্য আমরা রাজ্যের বর্তমান মহামান্য রাজ্যপালের কাছে আমরা অনুরোধ করছি, প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে রিভিউর ক্রমে পুনরায় চিন্তাভাবনার ক্রমে নতুন একটা শক্তিশালী কমিশন গঠন করা হোক। সেই কমিশন রাজ্যের এডিসির ডেভেলপমেন্টের জন্য তারা দেখভাল করবেন এবং এডিসির উন্নয়নের জন্য প্রকৃতভাবে কাজ করবেন, সেই আশা রেখে